অনেক স্বপ্ন নিয়ে আমার এই বাইকটা কিনেছি। পাহাড় পর্বত যেখানে মন চাইবে ঘুরে বেড়াবো। আর আজ সেই পাহাড়ে ঘোরার স্বপ্ন নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু স্বপ্ন পূরণের রাস্তায় যাওয়ার পথে এইরকম একটা বিপদ হবে বুঝতেই পারিনি। কি হয়েছিল সেটা বলতে হলে প্রথম থেকে শুরু করতে হবে। দিনটা ছিল 29 তারিখ শনিবার। ঘড়িতে তখন 5টা। জনমানব শূন্য ভোরবেলায় আমরা তৈরি হচ্ছিলাম পুরুলিয়া ভ্রমণের উদ্দেশ্যে। যাত্রা শুরু করার পূর্বে বাবা ও মায়ের আশীর্বাদ নিয়ে পাহাড়ে ঘোরার স্বপ্নের পথে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর সাথে সাথে আমরা চলে গেছিলাম হবিপুর পেট্রোল পাম্পে আমাদের বাইকের ফিল আপ করাতে। আর তারপরেই কুয়াশাচ্ছন্ন রাস্তার চেনা জায়গা থেকে দূর পথের দিকে এগিয়ে গেলাম। প্রথমে ইন্ডাস্ট্রিয়াল ধরে যাচ্ছিলাম শান্তিপুরের দিকে, কারণ আজ আমরা যেতে চলেছি কানলাঘাট পার করে, যাতে আমাদের ভ্রমণের রাস্তাটা আরও সুন্দর হয়। লঞ্চে করে সূর্যোদয় দেখতে দেখতে সময়টা বেশ ভালোই যাচ্ছিল, কারণ তখনও তো আমরা জানতামই না এরপর কি হতে চলেছে আমাদের সাথে। গুড মর্নিং। সকাল থেকে আর কথা হয়নি, কারণ খুব তাড়াহুড়ো করছিলাম বেরোবো বলে। প্রত্যেকবার যেই টাইম ধরি সেই টাইমের পরে দেরি হয়ে যায় বলে এবার আর সেই জন্য সকালবেলা আর কোনো কিছু রাখিনি। একেবারে রেডি হয়েছি, তোমাদেরকে সব কিছু দেখিয়েছি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলেছি, তোমরা জানোই তাই তো। আমরা যাচ্ছি পুরুলিয়া, আর আমাদের রুটটা হচ্ছে কানলা হয়ে এলাম আমরা, যেহেতু আমার রানাঘাট থেকে শান্তিপুর হয়ে কানলা হয়ে পার হয়ে এদিকে বর্ধমান রোডটা ধরতে সুবিধা হয়। আমরা বর্ধমান তারপর হচ্ছে জিটি রোড, মানে জিটি রোডটা ধরে আমরা বর্ধমান বেরিয়ে বর্ধমান থেকে হয়ে আমরা মাইথন যাব, একদম মানে ঝাড়খণ্ড বর্ডারে ঢুকে তারপর আমরা মাইথন ঢুকবো। তো চলো রাস্তায় যেতে যেতে বাদবাকি ইনফরমেশন দিচ্ছি, কোন রোড ধরে যাচ্ছি আরো ডিটেলসে তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। আর এখন ঢোকার আগে 3-4 জায়গায় ঘোরা আছে, তো সেগুলো আমরা ঘুরতে ঘুরতে যাবো, তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে। তো 5:30টায় বেরিয়েছিলাম রানাঘাট থেকে, এখন 6টা বাজে, পুরো কানলায় আমরা 6:01 বাজে। তো চলো বেশি দেরি করবো না আর, কারণ এরপরে আরও অনেকটা রাস্তা আছে, যেতে হবে আমাদেরকে, আর অনেক কটা সাইট সিন আছে যেগুলো ঘুরতেও হবে যাওয়ার পথে। তো চলো বেশি দেরি না করে এখান থেকে বেরোয় আগে। এইবার আমরা 5:30টার সময় বেরিয়েছি। আগেরবার পুরী যাওয়ার সময় 5:30টার সময় বেরিয়েছিলাম, বাট তখন কিন্তু আমাদের অনেকটা রাস্তা যাওয়ার পর গিয়ে সূর্য উঠেছিল। বাট এবার বাড়ির থেকে বেরোতে না বেরোতেই অনেকটা আলো ফুটে গেছিলো। আর গঙ্গা পার হচ্ছিলাম যখন সূর্যটা দেখতে এত সুন্দর লাগছিল, মানে বলার মতন না, খুব সুন্দর একটা দৃশ্য লাগছিল। তো এখন আমরা ধরে নিয়েছি কানলাকাটোয়া রোড, আর এই রোডটা ধরে লাস্ট এসছিলাম আমরা তারাপীঠ, মানে বোলপুর শান্তিনিকেতন ঘুরে যখন ফিরছিলাম তখন এই কানলাকাটোয়া রোডটা লাস্ট ধরেছিলাম। লাস্ট ধরে আমরা নবদ্বীপ ব্রিজ পার করেছিলাম, বাট এবার আমরা নবদ্বীপ ব্রিজ আর পার করিনি, এবার ফেরি পার করে আমরা কানলাকাটোয়া রোড ধরছি। কারণ আমাদের মনে হলো যে নবদ্বীপ হয়ে যদি যাই অনেকটা ঘুর হয়ে যাচ্ছে, অনেকটা লেট হয়ে যাবে, মানে রাস্তাটা অনেকটা কভার করে নিলাম যেহেতু ফেরিঘাটটা পার করে নিয়েছি তাই। আর না হলে এই কানলাকাটোয়া রোডটা ধরতে গেলে এখন আমাকে কৃষ্ণনগর অবধি যেতে হতো, কৃষ্ণনগর থেকে বাদিক দিয়ে নবদ্বীপ ব্রিজ পার হয়ে কানলাকাটোয়া রোড হতো। আর এই রোডটা ধরাতে মানে কানলা হয়ে আসাতে একটা সুবিধা, বর্ধমানও খুব কাছে পড়ে এখান থেকে বর্ধমান 60 কিলোমিটার। 60 কিলোমিটার বর্ধমান, মানে জিটি রোড আমরা ধরে নেব, গ্যাংটক রোড যেটা বলে জিটি রোড, কানলা স্টেশন। তারপরে বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে আসানসোল। আর আমাদের যে প্ল্যানটা রয়েছে তোমাদেরকে বললামই যে আমরা মাইথন ঢুকবো আগে, মাইথন পাঞ্চেত এইগুলো ঘুরে আমরা যাব, যেহেতু এই সাইডটাতে আমাদের সবকটা ঘোরার ইয়ে পড়ছে। যাওয়ার পথে হচ্ছে 3টে না 4টে স্পট পড়ছে ঘোরার, তো সেইগুলো কমপ্লিট করে একেবারে হোটেলের দিকে যাব, তাতে একটু বিকেল হলেও কোনো অসুবিধা নেই। বাট আজকের প্ল্যানিং অনুযায়ী, মানে প্ল্যানিং ওয়াইজ যা হওয়ার তাই হবে। যে জায়গাগুলো ঘুরবো আমরা ভাবছি মাইথন পাঞ্চেত, আরও কয়েকটা জায়গা আছে, মানে এই ড্যাম দুটো বাদ দিয়েও আরও একটা মন্দির আছে, সেইগুলো ঘুরবো, সবই দেখাবো তোমাদেরকে। শুধু যাওয়ার অপেক্ষা। আর পুরুলিয়া সবারই একটা স্বপ্ন, মানে সব বাঙালি রাইডারদেরই একটা স্বপ্ন, পাহাড় বলতে আমাদের কাছে পিঠে পুরুলিয়া। আর এই যে সিজনটা, পুরুলিয়ার এক একটা সিজনে এক এক রকম, মানে পুরুলিয়ার বর্ষায় আলাদা, এই গরম পড়ার সময় এই গ্রীষ্মকালে আলাদা। এখন পলাশ ফুল জানি না আমরা দেখতে পাবো কি না, তাও একটু লেট করে ফেলেছি। আর সকাল মানে বেলা পড়ে গেলে এত গরম, বাট সকালে এখনও ঠান্ডা, মানে লিটারালি আমি বাইক চালাচ্ছি পুরো ঠান্ডা লাগছে আমার, পাতলা গেঞ্জি পরে রয়েছি, ঠান্ডাই লাগছে। ওফ, খুবই সুন্দর রাস্তাটা, একটু খারাপ আছে রাস্তাটা, বাট খুবই সুন্দর। লেভেলের ফিলিংস নিচ্ছি সত্যিকারে। এরকম সকাল
বাইক রাইডের একটা আলাদাই মজা, আর তার সঙ্গে এত সুন্দর রাস্তা। এরপরে তো হাইওয়ে ধরে নেবো, ওটা তো হাইওয়ের ব্যাপার আলাদা, বাট এরকম গাছপালা রাস্তার চারিদিক দিয়ে সেটা একটা আলাদা মজা। ও ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা, তার মধ্যে দুজন মিলে বাইক নিয়ে রাইড করছি, সেটা একটা সত্যিকার, এইটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, মানে লেভেলে একটা ফিলিংস আসছে। রাইড করার যে এত মজা, আগে জানলে কবে শুরু করে দিতাম রাইড করা। এমনভাবে বলছি, আমি রাজার বেটা, পকেটে অঢেল পয়সা, বলেছে কবে বাইক কিনতাম আর বাইক কিনে স্টার্ট করে দিতাম, এমনভাবে বলছি আমি। যাই হোক, কষ্ট করে এই বাইকটা কিনেছি, কষ্ট করে ইএমআইও চালাচ্ছি, কষ্ট করে ইএমআই শোধও করে দেবো, কষ্ট করে ঘুরেও নেবো তার সঙ্গে। এবার লাইফ একটাই, এনজয় করো, কে জানে কি হবে আগামীতে। ফিল নিয়ে নাও, জীবনের ফিলিংস নেওয়ার সময় নিয়ে নাও, এটাই হচ্ছে বলবো। এই মজাটা না বয়সকালে পাবা, না চুপচাপ বাড়িতে বসে থাকলে পাবা। তবে পুরুলিয়া এইসব জায়গা গ্রুপ রাইডে একটা আলাদা মজা, বাট আমরা আর কি করব বলো, ছোটো কি এটা গ্রুপ নেই, সেরকমভাবে গ্রুপে জয়েন হওয়ারও ক্ষমতা নেই। হ্যাঁ, অবভিয়াসলি আমরা যেই বাজেটে ঘুরি সেই বাজেটে হয়তো ওদের সঙ্গে ঘুরতে, মানে গ্রুপ রাইড করতে পারবো না, কারণ সেখানে প্যাকেজটা অনেক বেশি থাকে। আর আমরা চেষ্টা করি যত লোয়েস্ট প্রাইসে, মানে কম টাকায় ঘোরা যায় আর কি, কম টাকায় হোটেল, কম টাকায় মানে জার্নি, কোন রুট দিয়ে গেলে কম সময় লাগবে, কম তেল পুড়বে, সেইটা আমরা চিন্তা করি। কারণ আমাদের পকেটে ভাই ওই লিমিটেড একটা টাকা থাকে, লিমিটেড, কারণ প্রত্যেক মাসে একটা করে রাইড করতে গেলে ওই লিমিটেডই টাকাটা নিয়ে আমাকে রাইড করতে হবে, আমি জানি। তো সেই কারণে চেষ্টা করি দুজন মিলে ম্যানেজ করি কোন হোটেল, 10-12টা হোটেল খোঁজার পর যেটাই মনে হয় কম, আর যেখান থেকে টোটালি লোকেশানগুলো কাছাকাছি হবে, ঘোরার সাইট সিনগুলো কাছাকাছি হবে, সেরকম জায়গা খুঁজি। এখনও অবধি তো তাই করছি, জানি না ইন ফিউচার ভালো হোটেল, ভালো রিসর্ট নিয়ে বুক করে থাকতে পারবো কি না, বাট এখন আমার ঘোরাটাই হচ্ছে ইচ্ছা। ঘুরবো, দেখবো, ফিল করব, হোটেলে কয়টুকুনি সময় থাকবো, সেই জন্য চেষ্টা করি যে যত কম পয়সায় ঘোরা যায় ঘুরে নিই। তো পুরো বাজেট আমাদের কত কি খরচা হবে এই পুরুলিয়া রাইডে, কোথায় থাকছি, কিভাবে যাচ্ছি সেটা তো বলছি তোমাদেরকে, কোথায় থাকবো, কিভাবে ঘুরবো, আর কত কি খরচা হবে টোটাল তোমাদেরকে একটা আইডিয়া আমরা দিয়ে দেবো, যে আমাদের রানাঘাট থেকে আমি বেরিয়েছি, রানাঘাট থেকে পুরুলিয়া ঘুরে কত কি খরচা হতে পারে। তো যাই হোক, তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলবো, ভিডিওটা লাস্ট অবধি থেকো, দেখো, যদি ভালো লাগে পজিটিভ ফিডব্যাক যদি কিছু থাকে দিতে পারো, নেগেটিভ ফিডব্যাকও থাকলে সেটাও তোমরা তোমাদের মতন করে আমাদেরকে শেয়ার করতে পারো। ইন ফিউচার আমাদের নেক্সট রাইডে, নেক্সট ব্লগে আমরা সেটাকে ঠিক করার চেষ্টা করব। তো যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, এবার গাড়ি মানে এবার বাইক রাইডে কনসেন্ট্রেট করব, মানে বাইক রাইডে মনোযোগ দেবো আর তাড়াতাড়ি করে পৌঁছানোর চেষ্টা করব, কারণ আমাদের আরও অনেক মানে প্ল্যান রয়েছে। দারুণ সুন্দর জায়গায় একটা দাঁড়ালাম, সামনে এরকম ফাঁকা মাঠ আর সূর্যটা দেখতে দারুণ সুন্দর লাগছে। আর এই দৃশ্যটা, সত্যিকার এই দৃশ্যটা অনেক দিন বাদে দেখলাম, মানে মাঠের মধ্যে চাষের জমি এরকম বক বসে, ঠিক আছে, দারুণ সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। মানে এইগুলো, মানে এই রোড ট্রিপ না হলে এই জিনিসগুলো ফিল করা যায় না, মানে এই রাইডের মজা সত্যিকার কি বলে বোঝাতে পারবো না, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে রাইডের মজা, এত সুন্দর দৃশ্য, মানে এক একটা জায়গায় এক এক রকমের জিনিস দেখতে পাই আমরা। কি কেমন লাগছে? ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ সুন্দর জায়গাটা না? আমাদের 3 নম্বর ট্রিপ, তো ভালো লাগছে। দেখো দূরে কিন্তু এখনো কুয়াশা দেখা যাচ্ছে, মানে ওই সাইডটা দেখো পুরো কুয়াশা ভর্তি। কেন গাড়ি চলছে তখন হালকা হালকা ঠান্ডা, কিন্তু মানে সকালবেলা ভোরবেলার দিকে যখন 5:30টার দিকে বেরোলাম, যখন হরিপুর অবধি আসছিলাম, পুরো ওই জায়গাটা কুয়াশা আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, একটু দাঁড়ালাম, কটা ছবি তুলবো, জায়গাটা খুব সুন্দর লাগলো বলে দাঁড়ালাম, কয়েকটা ছবি তুলবো। বাইকটা সুন্দর করে পার্ক করেছি, দারুণ লাগছে দেখতে। এই দাঁড়িয়ে কটা ছবি তুলে নি, বলো কি বলো, কটা ছবি তুলে নি একদম। চলো ওই জায়গাটায় দাঁড়ালাম আর তোমাদেরকে তো দেখালাম আর কয়েকটা ছবি তুললাম।
তুলে আমরা বেরিয়ে গেছি। আর এখন আমরা NH-19 ধরে নিয়েছি, মানে জিটি রোড, এটাকে জিটি রোড বলে বা NH-19। তো এখন এই রাস্তা ধরে সোজা বর্ধমান হয়ে দুর্গাপুর হয়ে আসানসোল। তো চলো, মানে এই রাস্তায় এখন সোজাসুজি যেতে থাকবো, আর কোনো এইদিক ওদিক ঘুরবো না, একদম সোজা রাস্তা ধরে আসানসোল অবধি টান যাবো। রাস্তা খুব সুন্দর এইদিকে জিটি রোডটা। আর এখান থেকে মাইথন 160 কিলোমিটার। তো একবারে আমরা গিয়ে ব্রেকফাস্ট করার প্ল্যানিং রয়েছে, কারণ রাস্তায় আর কোথাও দাঁড়াবো না, এখন সোজা গিয়ে মাইথনের কাছে কিংবা মাইথনে ঢুকার আগে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপর ঢুকবো। তো চলো, এই রাস্তা ধরে তো যেহেতু সোজা যাবো, সেরকম কিছু আর দেখানোর নেই, বলারও নেই। ইনফরমেশান যেটুকুনি দেওয়ার ছিল তোমাদেরকে এই অবধি আসার, তো পুরোটাই দিয়ে দিয়েছি। আর যদি কোনো রকম ডাউট থেকে থাকে বা কোনো রকম রাস্তা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট করে জেনে নিতে পারো, তার জন্য অল টাইম অ্যাভেলেবেল আছি আমরা। দুদিকে লোডটা দেখো শুধু, তার উপরে তো আবার রয়েছে সত্যিকারে। আমাদের স্যাডেল ব্যাগ পিছনে টপ ব্যাগ থাকে, তাতেই মনে হয় যে গাড়ির ওজন কত বেড়ে গেছে। আর এইভাবে মাল নিয়ে যাচ্ছে, সাইডে কোনো ইয়ে নেই, যদি ডান দিক বাদিক লেগেও যায় মানে পুরো মাপ করে চালাতে হচ্ছে। কি হলো? তো যেতে যেতে আমরা এখন একটা বড় সমস্যায় পড়ে গেছি। হট করে দেখি গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে। এই যে রাজীব বুঝতেও পারছে না, সেলফ নিচ্ছে না, গাড়িতে কিছু একটা চিহ্ন দেখাচ্ছে এখানে, ইঞ্জিন এররের চিহ্ন দেখাচ্ছে এখানটাতে। ইঞ্জিন এররের চিহ্ন দিচ্ছে, আর কোনো রকম সেলফ বা কিছু নিচ্ছে না। হ্যাঁ, কিছুই নিচ্ছে না। এবার বোঝাও যাচ্ছে না বিষয়টা কি হয়েছে। আর এখন যে সার্ভিস সেন্টারে ফোন করবো তারও উপায় নেই, কারণ এখনো সার্ভিস সেন্টার ওপেনই হয়নি। এখন সবে বাজে হচ্ছে 7:13, সবে 7টা বাজে। তো এখন রাজীব বুঝতেও পারছে না, দু একটা ভিডিও দেখেছো তাই তো? দেখি কি করে আমি নিজে যদি করতে পারি। একটা জিনিস দেখলাম যে বললো একটা প্লাগ আছে, ওখানে কার্বন জমে যেতে পারে, তো কার্বন জমে যাওয়ার জন্য হতে পারে দেখি এখন। কিন্তু ইঞ্জিন ঠান্ডা না হওয়া অবধি আমি ওখানে হাতও ঢুকে, মানে এই ট্যাঙ্কির নিচেই রয়েছে প্লাগটাকে খুলতে হবে, খুলে পরিষ্কার করতে হবে। এবার ইঞ্জিন ঠান্ডা না হওয়া অবধি এখন আমি ওখানে হাতও ঢুকাতে পারছি না, এত ইঞ্জিন গরম। এখন ঠান্ডা হতেও সময় লাগবে মোটামুটি ইঞ্জিন। আর তারপরে হচ্ছে আমরা সেভাবে মানে বাইকের কোনো কিট নিয়েও বেরোয় না রাজীব, যে খুলে টুলে মানে ঠিক করতে পারবে, তাই তো? কিট নিয়ে বলতে সেরকম কিছু নেই বলতে গেলে। হ্যাঁ, সেরকম কিছুই নিয়ে সাথে নিয়ে বেরোনো হয়নি অবশ্য। আর এরকম প্রবলেম আমরা আগেও ফেস করিনি, মানে আগে এই দুটো রাইড করেছি, একটা বড় পুরী রাইড করেছি, তো তখনও ফেস করিনি। আর তারপরে তো রাজীব এই দুদিন আগে গাড়ি সার্ভিস করিয়ে নিয়ে এলো, হট করে কি হলো কে জানে। সার্ভিস করে নিয়ে আসার পরে কি প্রবলেম, যাই দেখি এখন কত দূর কি করতে পারি। না হলে এখন ওই এমার্জেন্সি নাম্বারে কল করতে হবে। নিজে তো ঠিক করার চেষ্টা করলাম, হলো না। তো টিভিএসের রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ, রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যেটা আমার করা ছিল, তো সেটাকে ফোন করলাম। সেখানে ফোন করে কাস্টমার কেয়ারে কথা হলো, কিছুক্ষণের মধ্যে বললো টেকনিশিয়ান পাঠাচ্ছে। দেখা যাক কতক্ষণে পাঠায়, বলছে মিনিমাম 2 ঘন্টা লাগবে। তো মানে ম্যাক্সিমাম 2 ঘন্টা লাগবে, তার মধ্যে চলে আসবে। এবার দেখা যাক কতক্ষণ লাগে, এবার কি হয়েছে কি বৃত্তান্ত তারপর বুঝতে পারছি না যে আর কতক্ষণ সময় লাগতে পারে। এরপরে সার্ভিস সেন্টার আবার বাইকটাকে নিয়ে যেতে হবে নাকি এখানেই ঠিক করে দেবে, কিছুই বুঝতে পারছি না। কারণ ট্রিপটা ক্যান্সেল না হয় এটাই আমি চাইছি, যে ট্রিপটা কোনো মতে যেন ক্যান্সেল না করতে হয়। কারণ এই ট্রিপটাতে অনেক দিন ধরে প্ল্যানিং করে এত দূর আসা, তারপর প্রায় 60 কিলোমিটার চলেই এসেছি। হোটেলে বুক করা রয়েছে, হোটেলে অ্যাডভান্স করা রয়েছে, সবই করা রয়েছে। ট্রিপটা যদি ক্যান্সেল হয়ে যায়, মানে সত্যিকার হট করে এটা হওয়াতে না, মানে কিছু বলার নেই, আমি কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে এটাই হতেই পারে, এটা ন্যাচারাল, সেটা তো কারণ আমরা একটা ভেহিকল নিয়ে বেরিয়েছি, আর সেটাতে প্রবলেম হতেই পারে, এটা আমাদেরকে ভেবেই নিতে হবে, আসতেই পারে। কারণ মানুষেরই শরীর খারাপ হতে পারে, যখন তখন সেখানে তো একটা ভেহিকল, সেটাই ভাবছি। দেখি এখন কতক্ষণে আসে কি হয়। বললো তো এইখানেই চেষ্টা করবে ঠিকঠাক করে দেওয়ার, টেকনিশিয়ান নাম্বারও দিয়েছে। আমি বললো ফোন করবে আমাকে, না হলে আমি নিজেই ফোন করবো আর কিছুক্ষণের মধ্যে। দেখি নিজেরা যদি না ফোন করে তাহলে আমি ফোন করবো। আর বিষয়টা হয়ে গেছে লেট। ব্যাপারটা হচ্ছে আমরা যেইভাবে প্ল্যানটা করেছিলাম যে এখান থেকে যাবো, সাইট সিনগুলো ঘুরবো, বিকেল 4টে 5টা 6টার মধ্যে আমরা, এবার না হলে আবার হয়তো কালকে সেইগুলোকে ম্যানেজ করতে হতে পারে, এবার আরেকদিন থাকতে হতে পারে কিনা এখন বুঝতে পারছি না। আর এবারে একটা দিন আমরা থাকতে চাইলেও এক্সট্রা সেটাও পারবো না। আমি তো এখানে জাস্ট একটা এখানে একটা প্লাগ আছে, যেই প্লাগটাকে খুলেছিলাম, খুলে ঠিক করলাম, তারপরেও একই সমস্যা। এই যে স্টার্ট মানে চাবি অন করার পরে এখানে কোনো লাইট জ্বলছে না। যেই আমি এখানে সেলফের
এই কিল সুইচটা অন করে সেলফটাও দিচ্ছি, তখনই এটা জ্বলে যাচ্ছে আর কোনো সেলফ নিচ্ছে না। এই হচ্ছে সমস্যা, জানি না কী হবে, দেখি দাঁড়ায় কতক্ষণে আসে দেখি। তো ফাইনালি টেকনিশিয়ান এসছে, এই যে গাড়ি দেখছে, দেখা যাক গাড়ি ঠিক হয় না কি হয়, টেকনিশিয়ান দেখে বলুক যে আলটিমেটলি গাড়ির কি অবস্থা। তো টেকনিশিয়ান এলো, দেখলো, কিছুই হলো না, গাড়ি সার্ভিস সেন্টারেই যাবে, কারণ গাড়ি এখানে ঠিক হলো না। মানে কি বললো, কিসের প্রবলেম? সফটওয়্যারের থেকে কোনো প্রবলেম, বাট আমার মনে হচ্ছে না সফটওয়্যারের প্রবলেম। যাই হোক, মুদ্রা কথা হচ্ছে টেকনিশিয়ান বলেছে এখন টো গাড়ি আসছে, এখন সার্ভিস সেন্টারে যাবে। সার্ভিস নতুন কিছু এক্সপেরিয়েন্স করছি, হ্যাঁ মানে টো আসবে, গাড়ি টো করবে। এই ফার্স্ট টাইম। মানে লোকের ভিডিও তো দেখতাম গাড়ি বাড়ি খারাপ হয়ে গেলে টো করে নিয়ে যাচ্ছে, আমাদেরটা হবে, এখন যাবে, তারপরে সার্ভিস সেন্টার থেকে কখন সার্ভিস হবে, তারপরে গাড়ি নিয়ে আমরা বেরোবো। হাসবো না কাঁদবো বুঝতে পারছি। এবার যদি দুপুরের মধ্যে হয়ে যায় তাহলে হয়তো সমস্ত ঘোরা ক্যান্সেল করে শুধু পুরুলিয়া দৌড়াবো। রাইডটা হয়তো পুরুলিয়া অবধি যেতে পারে, মানে পুরুলিয়ায় যেতে হবে ডাইরেক্ট, মানে কারণ অন্য কোনো ঘোরা হবে না, হোটেলে যেতে হবে ডাইরেক্ট, আর কিছু করার নেই। যাই হোক, আলটিমেটলি দেখা যাক কি হয়, এখন কখন টো আসে, কখন গাড়ি ঠিক হয়, কখন আমরা যাই, এখন কিছু করার নেই, সবই ওয়েট করা ছাড়া আমাদের কোনো কাজ নেই। যাক, দেখা যাক, রাজীব কথা বলুক, সার্ভিস ওখান থেকে ফোন করেছে মনে হয়, কি হয় দেখা যাক। সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, 2 ঘন্টার ওপরে হয়ে গেল, আর কতক্ষণ লাগে। তো ফাইনালি ফোন করেছে যে পিক আপ আসছে, চলে এসছে, এই তো সামনেই আছে, সামনেই একটু আগে একটা গেট পড়ে, রেল গেট, তো রেল গেটটা ক্রস করছে। তো অনেকক্ষণ দাঁড়াতে হয়নি, মানে একটু তাড়াতাড়ি চলে এসেছে, কিন্তু এখন এটা তুলে নিয়ে গিয়ে তারপরে সার্ভিস করতে কতক্ষণ লাগে সেটাই দেখার। তো যাই হোক, এটা নতুন এক্সপিরিয়েন্স, লাইফে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স, গাড়ি রাস্তা থেকে তুলে নিয়ে যাবে আর সেটা নিয়ে গিয়ে সার্ভিস সেন্টারে সার্ভিস হবে। যাই হোক, সব কিছুই এক্সপিরিয়েন্স করা ভালো, জানা ভালো, শিখে রাখা ভালো, এরকম তো অন্য জায়গায় গিয়েও হতে পারে, তখনও কীভাবে প্রসেসটা হবে সেটা আমরা এখনই জেনে নিলাম। সব কিছুর পেছনে একটা শিক্ষণীয় বিষয় আছে। চলো দেখা যাক, আসুক আর গাড়ি তুলুক। তো এই যে চলে এসছে গাড়ি, এখন গাড়িটা শুধু তোলার পালা, গাড়িটা এখানে তোলা হবে, তারপরে হচ্ছে সার্ভিস সেন্টারে যাবো। যাবো সেই পুরুলিয়া, সেই সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি আমরা, 3 ঘন্টা হয়ে গেছে। টোটাকে গাড়ি উঠেছে, গাড়িতে যাচ্ছে, পুরুলিয়া অবধি নামিয়ে দেবে বলে তো, ভাড়া দিয়ে তো আলাদা। ও বাবা, সত্যি। চলো যাই শোরুমে গিয়ে, তারপরে গাড়ির কি অবস্থা হয়, কিভাবে ঠিক হয়, সব কিছুই দেখাবো তোমাদেরকে, কি প্রবলেম হচ্ছে সেটাও বলবো। আর যাদের রনিন আছে তাদের পক্ষে তো বেশ ভালোই একটা আপডেট পাওয়া যাবে, তাই তো? একদমই। চলো, আমার গাড়িতে উঠে গেছে, এখন এই যে দাদা গাড়িটা নিয়ে এখন টো করে নিয়ে যাচ্ছে, আর কষ্ট করে বসেছি দুজন এখানে, আর ওই যে পিছনে গাড়ি, ওই যে গাড়ি পুরো বেঁধে নিয়েছে, রিস্ক নেই পড়ার, দাদা তো বলছে রিস্ক নেই, পড়বে না, তাহলে ঠিক আছে। বাইকে করে যাওয়ার কথা, আমরা যাচ্ছি এখন গাড়ি করে, ছোট হাতি করে, মাথা ঠেকে যাচ্ছে উপরে, যাই একটু কষ্ট করে বর্ধমান অবধি যাবো, শোরুম অবধি গাড়িটা ঢুকিয়ে দিতে পারলেই ব্যাস, তারপরে বুঝে নিচ্ছি বাদ বাকিটা, তারপরে গাড়ি করেই যাবো যেখানে যাবো। কিন্তু এই গরমের মধ্যে ভেবেছিলাম, মানে রোদটা ওঠার আগে আমরা আসানসোল ঢুকে, এতক্ষণে আমরা মাইথন পাঞ্চেট ঘুরে বেড়াচ্ছি, সেখানে এখনও আমি বর্ধমান ঢুকতে পারলাম না, গাড়ি নিয়ে এরকম দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, চলো সার্ভিস সেন্টার যাই, আর কি বলবো দুঃখের কথা। এই হচ্ছে মেমারি রেল গেট, এইদিকে স্টেশন, মেমারি স্টেশন এই সাইডটাতে, আর এইদিকে কোথায় যাচ্ছে? রসুলপুর। আচ্ছা, এই গেটেই দাঁড়িয়েছিলাম এতক্ষণ, বাবা গরমে ঘেমে যাচ্ছি, তার মধ্যে ইঞ্জিনের ওপরে বসে রয়েছি, এই একটা কষ্ট। সার্ভিস সেন্টার সামনে চলে এসে, এটা হচ্ছে বর্ধমানের সার্ভিস সেন্টারটা, টো করে গাড়ি নিয়ে চলে এসে, আর গাড়ি ওখানে রাস্তার উপরে নামিয়েছে, এখন ভেতরে ঢুকাবে, দেখি কতক্ষণ কি লাগে। বলছে তো সফটওয়্যার প্রবলেম, যে আগে টেকনিশিয়ান গেছিলো বলেছে সফটওয়্যার প্রবলেম, তো এখন এখানে কি বলে সেটা দেখবো, আর কতক্ষণ লাগবে, আর আজকে রাইডটা কমপ্লিট করতে পারবো কি না এখন সেটাই হচ্ছে বড় কথা। বারবার একই কথা বলছি, একটাই কারণ এই রাইডটা নিয়ে অনেক দিন ধরে
প্রিপারেশন নেওয়ার পর যদি এখন যদি এই মাঝপথে এসে মাঝ রাস্তায় এসে যদি ফেরত যেতে হয়, খুবই খারাপ লাগছে জিনিসটা। কিন্তু কতক্ষণ লাগবে সেটার ওপর ডিপেন্ড করছে। যদি খুব বেশি টাইম লেগে যায় তাহলে তো আর কিছু করার নেই। এখন হোটেলেও ফোন করতে হবে, হোটেলে ফোন করে রিফান্ডটাও ইয়ে করতে হবে, কারণ সব কিছু এখন টাইমের ওপরে। দেখা যাক কী হয়। গাড়ি সার্ভিস সেন্টারে ঢুকে গেছে আর সার্ভিসের মোটামুটি কাজ চালু হয়ে গেছে, সফটওয়্যার করছে যত সম্ভব দেখতে পাচ্ছি। এখানে রেস্ট্রিক্টেড রয়েছে, কোনো বাইরের লোক অ্যালাউ নেই। ওই যে আমার গাড়িটা ভেতরে কাজ হচ্ছে, জানি না কতক্ষণ লাগবে, ওরা কিছু বলছেও না এখনও কত সময় লাগবে। বাট আমার তো মানে আর তস হয়েছে না কতক্ষণে পৌঁছাবো, মানে কতক্ষণে সার্ভিসটা হবে, কমপ্লিট হবে, বাইকটা ঠিকঠাকভাবে রিপেয়ার হবে। কারণ এরপরে যেখানে যাব সেখানে গিয়ে যদি এই সেম প্রবলেম হয় তাহলে হয়তো আবার তখন আরও বেশি বিপদে পড়তে হবে। তো দেখা যাক এখন এখানে কি বলে, সফটওয়্যারটা করুক তারপর জানাচ্ছে, বললো যে হয় নাকি রেডি।